এতক্ষণ ধরে আমরা হাঁটছি আর হাঁটছি এই সরু রাস্তার মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে। এটাই হলো সবুজ দ্বীপ। এই দেখো পিয়া, আদিম মানুষের গুহা। বাবা, তখনকার দিনে দেখো মানুষ কেটে কেটে টেকনোলজি বার করেছিল। এখানে প্রচুর বাতাস। চলে স্পিড দেখুন। গুড আফটারনুন বন্ধুরা, আমরা দুজন এখন আছি মুকুটমণিপুরে। মুকুটমণিপুরে খুব ভোরবেলায় নেমেছিলাম, আর নামার পরেই আমরা চলে এসেছিলাম চিলড্রেন পার্কে। চিলড্রেন পার্ক দেখার পরে মুকুটমণিপুর ড্যামটা দেখলাম। চিলড্রেন পার্কের যে সাইডের যে সরু কঠিন রাস্তাটা আছে সেটা দিয়ে আমরা চলে গেলাম ড্যামের সামনে। সেই ড্যামটা আপনাদের ভালো করে দেখালাম। মাঝখানে বৃষ্টি নেমে গেল, আমরা অনেকটা ওয়েট করলাম, তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আরও কিছু মুকুটমণিপুরের জায়গা দেখা আমাদের বাকি রয়েছে, আপনাদের দেখাবো। একদিনে মুকুটমণিপুর ঘোরার জন্য আমরা এই দাদাকেই বুক করেছিলাম। আমাদের অটো বুক করা হয়ে গেছে। এখন আমরা এখানকার সাইট সিনের উদ্দেশ্যে দুজন বেরিয়ে পড়েছি। আর আমাদের প্রথম জায়গা হলো আদিম মানুষের গুহা। চলুন সেখানে গিয়ে বাকি কথা হবে। মুকুটমণিপুর থেকে 7 কিলোমিটার দূরে পোড়া পাহাড়ের মাঝামাঝি এই গুহাটি অবস্থিত। এই গুহাটির সন্ধান প্রথম দিয়েছিলেন মধুসূদন মাহাতো। স্থানীয় লোকেদের মতে আদিম মানুষরা এখানে বসবাস করতেন। কেউ কেউ বলেছেন খনিজ পদার্থ খোঁজে নাকি ব্রিটিশ আমলে এই গুহাটি খনন করা হয়ে থাকতে পারে। মাটির গন্ধ, তার মধ্যেও আবার এরকম গাছপালা, আবার মোরগ ডাকছে, চারিদিকের প্রকৃতি মিলিয়ে অসম্ভব ভালো লাগার মুহূর্ত। এতক্ষণ তাও যায় পাকা রাস্তায় ছিলাম, আর এখন ঢুকে পড়েছি পুরো কাঁচা রাস্তায়। আর রাস্তার দুই সাইডেই আছে এই রকম ঘন জঙ্গল। টোটো দাদা আমাদের এখানে নামিয়ে দিল। এরপর আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাব এই রাস্তাটা দিয়ে। চলো। কেমন লাগছে বলো পিয়া জায়গাটা? আবার এইরকম ভাবে আরো বৃষ্টি ওয়েদার, হ্যাঁ খুব ভালো লাগছে। এক কথায় ভয় লাগছে না তো? ভয় তো লেগেছে, ভয় লেগেছিল। ওখানে লেখা ছিল না যে রাত্রি যাপনের জন্য এখানে একদম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। তো এইরকম জঙ্গলের মধ্যে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, মানুষজন তো ভয় পেয়ে যাবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে জঙ্গল, মাঝখানে একটা সরু রাস্তা। সামনে যাচ্ছে টোটো দাদা, আর আমরা পেছন পেছন ওনাকে ফলো করছি। একটা গা ঝমঝমে পরিবেশ কিন্তু এটা। হ্যাঁ, রাস্তাটা দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না, কারণ পাহাড়ের ওপরে ওঠা। আপনারা যারা মুকুটমণিপুর এর আগে এসেছিলেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা এই গুহার ভিতরে গিয়েছিলেন কিনা, আর এই রকম পরিবেশ আপনাদের কাছে প্রথম কেমন লেগেছিল। আর যারা নতুন আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখছেন মুকুটমণিপুরকে, তারাও কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে এই অ্যাডভেঞ্চার। পাহাড়ের রাস্তা উঁচু তো যাচ্ছি, একটু কষ্ট হচ্ছে, কারণ কথা বলতে বলতে একটু কষ্ট হয়। এতক্ষণ ধরে আমরা হাঁটছি আর হাঁটছি এই সরু রাস্তার মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে। ফাইনালি আমরা পেলাম সেই আদিম মানুষের গুহা। এই গুহাতে কিন্তু আদিম মানুষরা সব থাকতো। এই দেখুন সামনে দেখতে পাচ্ছেন গুহা। এই গুহার মুখটি পাহাড়ের উত্তর দিকে অবস্থিত। এখন বৃষ্টি হচ্ছে, আমরাও এখানে থাকতেই পারি, অসুবিধা নেই কিছু। এই দেখো ছাতা বন্ধ করে নাও, দেখো আর কোনো বৃষ্টির ব্যাপার নেই। গুহার ভিতরে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন এই গুহাটির দুটি মুখ, একটি প্রবেশ পথ আর একটি বাহির পথ। এদিকে আরো যাওয়া যাবে। আচ্ছা এদিকটা কি আছে? এদিকে বের হয়ে যাওয়ার জায়গা। আসো, এই দেখো পিয়া, আদিম মানুষের গুহা। বাবা, তখনকার দিনে দেখো মানুষ কেটে কেটে টেকনোলজি বার করেছিল। দেখুন কি অবস্থা, কত সুন্দরভাবে বানিয়েছিল
এই গুহা। এই গুহার বাঁ দিকের সুড়ঙ্গটি দিয়ে প্রায় 200 ফুট যাওয়া যাবে আর ডান দিকের সুড়ঙ্গটি দিয়ে প্রায় 60 ফুট যাওয়া যাবে। এই গুহার ভিতরে 7টি কুঠির আছে। এখন আপনারা যে জায়গাগুলো দেখছেন এই জায়গাগুলো কিন্তু এক একটা কুঠির। এই এদিকটা কিন্তু থাকতো, দেখো চামচিকা চামচিকা, ভয় নেই কিছু, বাদুড় চামচিকার এখন থাকে তো। এই গুহার উচ্চতা 6 ফুট আর চওড়া 4 থেকে 5 ফুটের মতন। আর আপনারা যে কুঠুরিগুলো দেখলেন এই কুঠুরিগুলোর লম্বা ও চওড়ায় 20 ফুট আর 7 ফুট। বিশেষজ্ঞদের মতে এই সুড়ঙ্গের দেয়াল দেখে মনে হচ্ছে পাথরের কোনো অস্ত্র দিয়ে খোদাই করা হয়েছে। দেখো তখনকার দিনে কোনো টেকনোলজি ছাড়াও তারা এইভাবে করেছিল। ভয় নেই ভয় নেই ভয় নেই, বাবা ঘুরছে, প্রচুর চামচিকা আছে। দেখো মাতারার ফটো রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক। এই অবধি হচ্ছে গুহার লাস্ট। ইয়া দেখলে জায়গাটা, এখানে সমস্ত হাত দিয়ে খুঁড়ে ওরা বা লোহা দিয়ে খুঁড়ে এরা এইভাবে তৈরি করেছিল। কয়েক হাজার বছর আগে বোধহয়। এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি এই একই রাস্তা দিয়ে। দেখো উপরে তাদের তো বাড়ি ছিল না, রোদ জল সব এটাই কিন্তু আটকাতো এই গুহাতেই। মাথায় লাগবে না না, তারিখ দিয়ে বেরোলাম আর ইতিমধ্যে বৃষ্টি থেমে গেছে। এই দেখো গুহা। বর্তমানে এখানে শিয়াল সহ অন্যান্য বন্য প্রাণীরাও বসবাস করে। আপনারা দেখেছিলেন তো না ভিতরে চামচিকে উঠছিল? আপনারা এতক্ষণ দেখছিলেন আদিম মানুষের গুহা পোড়া পাহাড়ের ওপরে। আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নামছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনগুলোতে যাওয়ার জন্য। গুহার ওপরে যখন আপনারা যাবেন তখন আপনাদের এই রাস্তা দিয়ে এগোলে এই চোখে মিলবে এই সারি সারি গাছ। এই জঙ্গলকে কিন্তু সোনাঝুরির জঙ্গলও বলা হয়। গুহার ভিতরটা ঢুকতেই কেমন যেন ছমছম করছিল। আর গুহার ভেতরে যে স্মেলটা, সে স্মেলেই মানে মনে হচ্ছিল যে না কিছু একটা আছে, কিছু একটা আছে। আমরা যখন গুহার ভিতরে ঢুকেছিলাম মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম আর সামনের দিকে দেওয়াতে তখন মনে হচ্ছিল কি না ঠিক আছে সব কিছু, কিন্তু হ্যাঁ পিছন থেকে আমার মনে হচ্ছিল কি পিছন থেকে আমাকে কেউ ঢাকছে বা পিছন থেকে মানে কেউ মনে হচ্ছে না এইভাবে হাত দেবে গায়ে। তো সেই জন্য আমি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা না মানে পিছন দিকে এরকমভাবে রাখছিলাম বারবার। আর সামনের দিকে তো অন্য লাইট ছিল। গা ছমছমে ভয় ভয় পরিবেশ গুহার ভিতরটা। আপনাদের সাথে যদি বাচ্চারা এখানে আসে এই গুহার ভিতরে তাহলে কিন্তু হয়তো বা তারা একটু ভয় পেয়ে যেতে পারে, কারণ গুহার পরিবেশটা পুরো অন্ধকার, সেই জন্য হয়তো বা একটু ভয় পেতে পারে। আর পাথর তো আছে ভিতরে, ছোট ছোট গুড়ি গুড়ি পাথরের সাথে সাথে কিন্তু চামচিকা বাদুড়ও আছে। ওই চামচিকা বাদুড়গুলো যখন আসছিল তখন আমি নিজেই তো ভয়ে এক করে উঠছিলাম। যেখান থেকে আমাদের অটোটা নামিয়ে দিল মানে ওই দাদা আমাদের সাথেই এসেছেন, তো ওইখান থেকেই এই গুহা পর্যন্ত এই ওয়াকিং ডিস্টেন্স 1 কিলোমিটারের মতন, মানে 1 কিলোমিটার আপনাকে যেতে হবে আবার 1 কিলোমিটার আপনাকে আসতে হবে। এই ছিল পুরো পাহাড়ের গুহার কাহিনী আমাদের। একই টোটো আমাদের রয়েছে, টোটো দাদাই আমাদের কিন্তু পরবর্তী স্থানগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। এখন আমরা যাচ্ছি পরেশনাথের শিব মন্দিরে। দিগন্ত বিস্তৃত মাঠ, ধানের জমি, পাহাড়, আকাশে মেঘ, সূর্যের উঁকিঝুঁকি, এক অসাধারণ পরিবেশের সৃষ্টি করেছে। মাঝখানে একটা সরু ঢালাই করা রাস্তা, তার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। সকাল থেকে ঘুরছি, এখন অলরেডি 12টা 38 বাজে। আমরা এখানে এসেছিলাম কটার সময়, আনুমানিক 7টার মধ্যেই বোধহয় চলে এসেছি। 7টার থেকে এখন 12টা বেজে গেল। আর কাটিং করেছি আর শুধু ঘুরে যাচ্ছি। একটা দিন ঘুরতে এসেছি, ঘুরতে তো হবেই। আমরা এখন পৌঁছে গিয়েছি পরেশনাথের শিব মন্দির। এই যে এই পথ দিয়ে উঠতে হবে। এটি হলো পরেশনাথ সর্বজনীন হরি মন্দির। এই মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়েছিল বাংলা 1417 সালে। এই মন্দিরটির নির্মাণ কার্য কিন্তু এখনও চালু আছে। মন্দিরটি দেখে বোঝাই যাচ্ছে এখনও কাজ চলছে। বৃষ্টি হয়ে যাবার পরে আবার এখানে মারাত্মক লেভেলের বাতাস,
তার মধ্যে এই চারি সাইডে আছে বটবৃক্ষ, মানে সেই ঠান্ডা কাঁপুনি কাঁপুনি দিচ্ছে একদম। এই মন্দিরের পাশেই আছে পরেশনাথ বাউল মঞ্চ। কি বাতাস দিচ্ছে বাবা! এই হলো ড্যাম, আর ড্যামের পাশেই আছে পরেশনাথ অভেদ ভাব তীর্থ। এই সিঁড়ি দিয়েই আমরা বাবার মন্দিরে উঠে গেলাম। এখানে লোকমুখে প্রচলিত কথা, জৈন তীর্থঙ্কর এই পাহাড়ে নাকি কাটিয়েছিলেন বেশ কিছুদিন, সেজন্যই নাকি এই পাহাড়ের নামকরণ করা হয়েছে পরেশনাথের মন্দির। এই মন্দিরটি প্রায় 1500 বছরের পুরাতন। এই হলো পরেশনাথের শিব মন্দির। এখন আপনারা যে মূর্তিটাকে দেখতে পাচ্ছেন এটাই হলো বাবার মূর্তি। এই শিব ঠাকুরের মূর্তিটি প্রাচীন কোষ্ঠী পাথরের তৈরি, আর পাশেই আছে বিষ্ণুদেব। এই মন্দিরটি পরেশনাথ পাহাড়ের ওপরেই অবস্থিত। পরেশনাথের শিব মন্দিরের পাশ দিয়ে একটি সিঁড়ি নেমে গেছে, সেই সিঁড়ি দিয়ে আমি নেমে যাই। সাধারণ সুন্দর জায়গা, একদিকে পাহাড় একদিকে ঝিল। পরেশনাথে যাত্রী প্রতীক্ষালয়। ঠিক পাশে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন তাকে বলে কিন্তু লোহার পাহাড়। এই পাথরের ওপর কিন্তু উঠে সব রকম ফটো তোলা নিষিদ্ধ। পরেশনাথের মন্দির দেখার পরে এখন আমরা যাচ্ছি কালী মায়ের মন্দিরে। কালী মায়ের মন্দিরটা পরেশনাথের মন্দিরের খুবই কাছে। এই যে পরেশনাথের মন্দির, এই পরেশনাথের মন্দিরের একদমই কাছে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হলো কালী মায়ের মন্দির। সমুদ্রের দিকে তাকালে যেমন এপার আর ওপার কোনো কিছুই দেখা যায় না, ঠিক তেমনই কিন্তু এই ড্যামটি। এই ড্যামের সামনে যদি আপনি দাঁড়ান তাহলে কিন্তু এখান থেকে একদম ওই পর্যন্ত কিছুই দেখতে পাবেন না। দেখুন, এই যে আমি দাঁড়িয়ে আছি, তার ওপারে কি আছে আমি কিন্তু কিছুই বলতে পারছি না, কারণ শুধু আমি দেখতে পাচ্ছি আকাশ আর জল। এটাই হলো কালী মন্দির, পাশেই আছে কিন্তু পরেশনাথ পুলিশ ফাঁড়ি। ড্যামের পাশেই অবস্থিত মায়ের মন্দির। মায়ের মন্দিরের পাশেই আছে নৌকাবিহার পরিষেবা সমিতি। এখান থেকেই কিন্তু টিকিট নিয়ে আপনারা বিভিন্ন স্থানগুলোতেও যেতে পারেন। আমরা এখন যাচ্ছি কুমারী আর কংসবতী নদীর মোহনাস্থলে। এখানে প্রচুর বাতাস, এত বাতাস যে আমি চুলে গাড়ার দেওয়া ছিল, চুল বাঁধা ছিল, চুলটা এই বাতাসে খুলেই গেল। জুম করার চেষ্টা করছি। এটাই হলো সবুজ দ্বীপ। এখানে যেতে গেলে কিন্তু নৌকা নিয়েই যেতে হয়, তো সেই জন্য এই যে নৌকা করেই অনেকে এই সাইড থেকে ওই সাইডে যায়। ডিয়ার পার্কে যেতে হলে আমাদেরকে ড্যামের ওপারে যেতে হবে, আর তার জন্য আমাদেরকে এই নৌকায় করে যেতে হবে। প্রথমে একটু অবাক লাগছিল এই নৌকায় যাব কিভাবে, কারণ এই নৌকার ভিতরেই তো এতগুলো বাইক উঠছে। তারপরে কি উঠে পড়লাম নৌকাতে, বেশ দাঁড়িয়েও পড়লাম ভালোইভাবে। 10 টাকা করে নেবে। 10 টাকা করে পার পার্সন, আর যদি বাইক থেকে 30 টাকা। 30 টাকা। হাতে টানা নৌকা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। দেখুন এতগুলো বাইক রয়েছে আর আমরা এতগুলো যাত্রী রয়েছি। নৌকাতে উঠে বেশ মজা পাচ্ছিলাম, কারণ ড্যামের জল দেখতে খুব ভালোই লাগছিল। কিন্তু সেই সুখ আর রইল না, কারণ আকাশে মেঘ করেছে আর তার সাথে হাওয়ার বেগটা একটু বেশিই বেড়ে গিয়েছে, আর আমাদের নৌকা এক জায়গায় প্রায় 40 মিনিট ধরে ছিল।
আর তুলছে। প্রাণ নৌকাটা আমাদের কিন্তু খুব দুলছে, মানুষ এখানে হাতে প্রাণ নিয়ে যাতায়াত করে। নৌকোয় এভাবে যাতায়াত করা কিন্তু এখানকার মানুষদের পক্ষে যথেষ্ট রিস্কি। এতগুলো বাইকের সাথে একসাথে আমরা যাচ্ছি, নৌকো দুলছে আর খুব জোরে হাওয়াও দিচ্ছে, কিন্তু দেখুন এখানকার মানুষেরা হাসি মুখে সব মেনে নিয়েছে। তারা কিন্তু এইভাবেই সারা জীবন পথ চলাচল করে। আমি বসে পড়েছি, উপায় নেই। আমার যে পরিমাণ নদীতে টাল খাচ্ছে, যেতেই পারলাম না। যেখানে যাওয়ার কথা ছিল সেখানেও যেতে পারলাম না। সামনে ছোট বড় অনেক দ্বীপ রয়েছে, কিন্তু এখানে মানুষের কোনো বসবাস নেই। এখানে অনেক সাপ এবং জন্তু জানোয়ারের উপদ্রব আছে, তবে নৌকো করে এখানে যাওয়া যায়। যেই নৌকায় গিয়েছিলাম সেই নৌকা করেই আবার ব্যাক করে আসলাম। আর এখানে আমি এই নৌকা পারাপারের ফিসটা আমি বলে দিচ্ছি। নৌকা পারাপার যদি আপনি হাত নৌকায় পার হন তাহলে জনপ্রতি 10 টাকা থেকে 15 টাকা নেয়, আর বাইক নিয়ে গেলে 30 টাকা নেয়। আর যেগুলো ইঞ্জিন ভ্যান সেগুলো পার পারসন শেয়ারে যদি যান 100 টাকা করে নেয়, আর রিজার্ভ করলে চার্জটা অনেকটাই কিন্তু বেশি পড়ে। তো আপনারা যখন যাবেন অবশ্যই ডিয়ার পার্কে যাওয়ার চেষ্টা করবেন। আমরা তো এবার গেলাম না, বা বলা ভালো আমরা যেতে পারলাম না। তো নেক্সট বার যখন আসবো তখন নিশ্চয়ই আরেকবার যাওয়ার চেষ্টা করব। এখন যাচ্ছি আমাদের টোটো দাদার কাছে, যেখানে গাড়ি রেখেছে সেই জায়গাটায় আমরা যাব। এক কথায় দুর্দান্ত অভিজ্ঞতা। আর নৌকোর পরে মুড়ি, হ্যাঁ, হাতটা পুরো ঠান্ডা বরফের মতন হয়ে গিয়েছে এই বাতাসে। মুড়ি খেয়ে নিজের পেটকেও একটুখানি সতেজ করছি, নিজেকেও একটু সতেজ করছি। অনেক ঘোরাঘুরির পরে খুব খিদে পেয়ে গিয়েছিল। একটু ঝালমুড়ি খেয়েছি, কিন্তু তাতে পেট ভরেনি। কারণটাই একটা, বাঁকুড়াতে এসেছি, চপ না খেলে হয়। সেজন্যই আমাদের টোটো দাদা নিয়ে আসলেন এই চপের দোকানে, আর আমরা মন ভরে চপ খেলাম। দেখুন এখানে এইভাবে জল ছেড়েছে, এই ব্যারেজ থেকে জল ছেড়েছে, জলটা আস্তে আস্তে এখান দিয়ে চলে যাবে, এই রাস্তা দিয়ে একদম সোজা চলে যাবে। জল কিন্তু এভাবেই ছাড়া হয়। জলের স্পিড দেখুন। পেছনেই তো দেখতে পেলেন কিভাবে জল ছাড়া হয় না, আজকে কিন্তু আমরা দেখতে পেলাম। আমাদের আজ মুকুটমণিপুর ঘোরা শেষ হলো। আমরা এই দাদার টোটো করেই ঘুরলাম, দাদা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখালো। দাদা তোমার নাম কি বলো? সুকুমার রায়। সুকুমার রায়। তোমার নাম্বারটা বলো? 7076 7076 41 41 37 37 29। 29। যদি কেউ আসে একটু ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিও। হ্যাঁ, দাদা কিন্তু খুব ভালোভাবে ঘুরিয়েছে আমাকে আর দিয়াকে। আমরা দুজনে এই টোটো করে আজকে সারাদিন ঘুরলাম, আজকে মোটামুটি কমপ্লিট হয়ে আর গেল। বিশেষ করে উনি, আমরা যেখানে যেখানে গিয়েছি উনিও কিন্তু সেখানে সেখানে আমাদেরকে নিয়ে গিয়েছেন, মানে সাথে করে নিয়ে গিয়েছেন এবং বুঝিয়েও দিয়েছেন। দাদা আমাদেরকে মুকুটমণিপুর বাস স্ট্যান্ডে নামিয়ে দিলেন, আর ওখান থেকে আমরা বাস ধরে চলে এলাম বাঁকুড়া বাস স্ট্যান্ডে। মনে হচ্ছে না পুরো নিজের বাড়িতে ঢুকছি। কেউ যদি 3 জন একসাথে থাকতে চায় তাহলে দুজনের পাশাপাশি করে আরামে 3 জন থাকতে পারে। ভাড়া কিন্তু খুব বেশি নয়, দুদিনে আমি পে করেছি হচ্ছে 849 টাকা। কিন্তু এখানে এই রুম নিতে গেলে কিন্তু অবশ্যই টিকিট লাগে, রিজার্ভ টিকিট না হলে কিন্তু এই রুম বুক করা যাবে না। তো আমাদের যেহেতু রিজার্ভ টিকিট ছিল আমরা রুমটা বুক করতে পেরেছি, এবং যথেষ্ট ভালো রুম, এবং একদম স্টেশনে সঙ্গেই নামবো, ট্রেন ধরবো, বাড়ি চলে যাবো, এই হলো ব্যাপার। আর জায়গা হচ্ছে শুধু স্নান করার জায়গা, স্নানাগার। এটা হচ্ছে টয়লেটের জায়গা, আর এটা হচ্ছে কমোড ল্যাট্রিন। মোটামুটি সব পরিষ্কার পরিচ্ছন্নই। মানে বাথরুমের সাইজটা কি বিশাল। বাথরুমটা দেখো, একটা, দুটো, তিনটে ফ্যান রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে, একটা দুটো প্লাগ পয়েন্ট রয়েছে, প্রচুর লাইট রয়েছে। আপাতত আমাদের এটুকুনি হলো। আবার দেখা হচ্ছে কালকে পরবর্তী পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা রেস্ট করবো।
আর হ্যাঁ, আবারও বলছি, লাইক করতে ভুলবেন না, আর ফেসবুক পেজ ফলো করবেন। বাই।